মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। আমরা 2021 সালে পদার্পণ করেছি। আজকে আমরা 2021 সালের প্রথম ক্লাস এবং আমাদের 19তম ক্লাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা ছিলাম তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের যে অনুশীলন। এখানে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুষ্টিহীনতা অথবা অপুষ্টি। আমরা জানি যে বাংলাদেশের অনেক মানুষ পুষ্টিহীনতায় ভোগে। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অর্থনৈতিক যে সমস্যা, আর্থিক অসচ্ছলতা অথবা কোন খাদ্যে কি পরিমাণে পুষ্টি উপাদান থাকে সেই সম্পর্কে আমাদের না জানার যে একটি বিষয় আছে, সেই বিষয়গুলোর কারণে আমাদের বাংলাদেশের মানুষ পুষ্টিহীনতায় অনেকেই ভোগে এবং এতে করে আমাদের কর্মক্ষমতা অথবা শারীরিক যে শক্তি সেটা অন্যান্য পুষ্টি সমৃদ্ধ মানুষের তুলনায় অথবা অন্যান্য দেশের তুলনায় আমাদের অনেক কম, যার কারণে আমরা অল্পতে হাঁপিয়ে উঠি অথবা শারীরিক দুর্বলতার কারণে আমরা অনেক পরিশ্রমের কাজগুলো করতে পারি না। তো এই পুষ্টিহীনতার পিছনে আমাদের অনেক বিষয়গুলো জড়িত আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ আমরা জানি যে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। যদি শরীর স্বাস্থ্য মন ভালো থাকে তাহলে আমরা যে কোনো কাজে উৎসাহ বা উদ্দীপনা পাই, কিন্তু শরীরে যদি শক্তি বল না থাকে তাহলে আমাদের কাজ করার যে একটা স্পৃহা উদ্দীপনা সেটা কমে যায়, যার কারণে আমাদের কাজের প্রতি একটি অনীহা অথবা শারীরিক দুর্বলতার কারণে আমরা কোনো কাজ যথাযথভাবে করতে পারি না। আমাদের বইয়ে অপুষ্টি অথবা পুষ্টিহীনতা সম্পর্কে কি লেখা আছে আমরা একটু দেখি। পুষ্টিহীনতা বা অপুষ্টি বলতে মানুষের শারীরিক ও মানসিক বৃদ্ধির বিকাশ ঘটিয়ে শরীরকে কর্মক্ষম রাখার জন্য বাধা দানকারী খাদ্যের গুণগত ও পরিমাণগত অপ্রার্যতা ও অভাবজনিত অবস্থাকে বোঝায়। অপ্রার্যতা মানে হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণে যে আমাদের খাবার দরকার, পুষ্টি দরকার, সেটার যে অভাব, সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে। এবং সমাজকর্ম বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী অপুষ্টি হলো এমন একটি শারীরিক অবস্থা যা সাধারণভাবে তবে আবশ্যকীয়ভাবে নয় শারীরিক দুর্বলতার মাধ্যমে প্রকাশ পায়। প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার প্রয়োজনের তুলনায় কম পরিমাণে গ্রহণের প্রভাবে পুষ্টিহীনতা দেখা দেয়। আমাদের প্রতিদিন আমাদের শরীরের জন্য প্রায় 2400 কিলোক্যালোরি খাদ্যের শক্তি প্রয়োজন হয়। এটা যদি আমরা যথাযথভাবে পেয়ে থাকি তাহলে আমাদের শরীরের যে চাহিদা, পুষ্টির যে চাহিদা অথবা অভাব, সেটা দূর করা সম্ভব হয়। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই 2400 কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে পারে না অথবা শক্তি গ্রহণ করতে পারে না, যার কারণে প্রতিনিয়ত আমরা কম পরিমাণে পুষ্টি গ্রহণ করার কারণে অথবা শক্তি গ্রহণ করার কারণে আমাদের পুষ্টির যে ঘাটতি সেটা রয়েই যায়, যার কারণে আমরা সুস্থ সবল মানুষ হিসাবে আমরা নিজেদেরকে সেভাবে আমরা তৈরি করতে পারি না। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে আমাদের যে খাদ্য তালিকা, এই খাদ্য তালিকায় আমাদের বিভিন্ন যে পুষ্টি সমৃদ্ধ খাবার, সেই খাবারগুলো সবার খাদ্য তালিকায় থাকে না। আমাদেরকে বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা 3 বেলায় খাই ভাত জাতীয় অথবা শর্করা জাতীয় খাবার, যার কারণে অন্যান্য যে পুষ্টিগুলো আছে সেই পুষ্টিগুলো আমরা যথাযথভাবে আমরা আমাদের শরীরে গ্রহণ করতে পারছি না অথবা আমরা খেতে পারছি না। এতে করে আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়, যে সমস্যাগুলো হয়তো বা খালি চোখে দেখা যায় না, কিন্তু আমাদের বিভিন্ন কর্মদক্ষতা অথবা বুদ্ধিবৃত্তিক যে কাজগুলো আছে সেই কাজগুলোর মাধ্যমে বোঝা যায়। তো এইভাবে আমাদের বাংলাদেশের মানুষের খাদ্য তালিকা, খাদ্যাভ্যাস অথবা কম খাদ্য গ্রহণের ফলে আমাদের প্রচুর পরিমাণে আমাদের পুষ্টি ঘাটতি দেখা দেয়।
এবং এতে করে আমরা অনেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি অথবা আমাদের মেধার বিকাশ যথাযথভাবে ঘটে না, যার কারণে আমরা অন্য দেশের সাথে, অন্য দেশের মানুষের সাথে প্রতিযোগিতায় অথবা তাদের কর্মদক্ষতার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি না। তো এরকম অনেক ধরনের কারণ আছে, আমরা ধীরে ধীরে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো এরপরে আমরা একটা সার্কেলের মাধ্যমে দেখাবো যে পুষ্টিহীনতা আসলে কি। আমরা একটি সার্কেল দেখতে পাচ্ছি, এই সার্কেলের মাধ্যমে পুষ্টিহীনতার বিষয়টা এখানে ক্লিয়ারলি বোঝানো হয়েছে যে অপরিমিত খাবার, শারীরিক অসুস্থতা, ক্ষমতার অনুপস্থিতি এবং যত্নের অভাব। আমরা যদি কোনো একটি মানুষকে অথবা শিশুকে যথাযথভাবে যত্ন না করি এবং তার জন্য যে খাবারগুলো প্রয়োজন, পুষ্টি সমৃদ্ধ যে খাদ্য উপাদানগুলো প্রয়োজন, সেগুলো যদি যথাযথভাবে আমরা না দিয়ে থাকি, তাহলে সেই শিশু যথাযথভাবে সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে না, অথবা তার বুদ্ধিভিত্তিক যে বিকাশ, সেই বিকাশটা ঘটবে না। শারীরিক যে বৃদ্ধি, সেটা স্বাভাবিকের তুলনায় কম পরিমাণে ঘটবে। অপরিমিত খাবার, আমরা যদি প্রতিনিয়ত কম পরিমাণে খাবার খাই, তাহলে আমাদের পুষ্টির যে উপাদান, সেগুলো আমরা যথাযথভাবে না পাওয়ার কারণে আমাদের শারীরিক বৃদ্ধি অথবা মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে। শারীরিক অসুস্থতা, প্রতিনিয়তই আমাদের শারীরিক অসুস্থতা লেগে থাকবে। অল্পতে আমরা বিভিন্ন রোগের সঙ্গে আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। তারপরে ক্ষমতার অনুপস্থিতি, একজন দুর্বল অথবা শারীরিকভাবে অসুস্থ মানুষ, তার ভিতরে অনেক ধরনের দুর্বলতা অথবা তার ঘাটতি থাকতে পারে, যার কারণে সে তার ক্ষমতা অথবা সে সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারে না। এই হচ্ছে আমাদের পুষ্টিহীনতার যে একটি বিষয়, সেই বিষয়গুলো এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এবার আমরা দেখব পুষ্টিহীনতার কারণে যেসব সমস্যার সৃষ্টি হয়, সেগুলো আমরা একটু দেখি।
পুষ্টিহীনতা বা অপুষ্টিজনিত কারণে যেসব সমস্যার সৃষ্টি হয় তা আমরা নিচে দেখতে পাই। প্রথমটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। আমাদের রোগের সাথে যে প্রতিরোধ ক্ষমতা সেটা অথবা রোগকে মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য সেটা আমাদের কমে যায়, যার কারণে যে কোনো ধরনের রোগ জীবাণু আমাদেরকে খুব সহজেই আক্রমণ করতে পারে অথবা আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। শরীর গঠন ব্যাহত হয়, আমাদের শারীরিক যে গঠন সেটা সুষ্ঠু সুন্দরভাবে অথবা স্বাভাবিক বৃদ্ধি ঘটে না। আমরা জানি যে অন্যান্য দেশের মানুষের তুলনায় আমাদের শারীরিক বৃদ্ধি খুবই কম হয় অথবা আমাদের যে গড় উচ্চতা সেটা অনেক কম, যার কারণে আমরা বিভিন্নভাবে তাদের সাথে আমরা টিকতে পারি না অথবা তাদের সাথে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা তাদের সাথে আমরা পেরে উঠি না। তারপরে কাজ করার যে সামর্থ্য কমে যায়। কাজ করার সামর্থ্য মানে হচ্ছে আমি যদি একটা কাজ 10 ঘন্টা করতে পারি, যদি আমার ভিতরে পুষ্টিজনিত সমস্যা থাকে তাহলে সেই কাজটা আমার 5 ঘন্টা 4 ঘন্টা করার পরে আমি সেই কাজটা কন্টিনিউ করতে পারবো না। অথবা আমাদের যে একটি শক্তি সামর্থ্য সেই সামর্থ্যটা কমে যায়। এটা অন্যতম কারণ হচ্ছে আমাদের পুষ্টির অভাবজনিত কারণ। এবং এই কারণে আমরা অন্যান্য দেশের সাথে আমরা যে শারীরিক যে পরিশ্রম সেই পরিশ্রম করে আমরা পেরে উঠতে পারি না। তারা আমাদের তুলনায় অনেক পরিশ্রমের কাজ করতে পারে অথবা তারা দীর্ঘক্ষণ ধরে কোন একটি কাজে তারা নিয়োজিত থাকতে পারে। শরীরের ক্ষয়পূরণ ব্যাহত হয়। আমাদের শরীরের যে প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে সেই ক্ষয়ের ঘাটতি পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দরকার। আমাদের হাড় ক্ষয় হয়, আমাদের বিভিন্ন ধরনের যে শরীর বৃত্তীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদের অনেকভাবে আমরা ক্ষয়ের সম্মুখীন হই, সেগুলো যথাযথভাবে পূরণ করতে পারছি না বিধায় আমরা অনেক ক্ষয়জনিত রোগে আক্রান্ত হই এবং একটা পর্যায়ে আমরা পঙ্গু হয়ে যাই অথবা আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করি। এটা অন্যতম কারণ হচ্ছে আমাদের যে পুষ্টি সমৃদ্ধ খাবার সেই খাবারগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করি না অথবা কোন খাদ্যে কি ধরনের পুষ্টি থাকে সেই সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমরা শুধুমাত্র পেট ভরার জন্য খাই, কিন্তু আসলে পেট ভরলেই আমাদের পুষ্টির যে উপাদান সেটা পূরণ হবে না। যার কারণে আমাদের বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুধ, কলা, ডিম, এই যে বিভিন্ন আমিষ, প্রোটিন, ভিটামিন জাতীয় যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদের অবশ্যই রুটিন মাফিক অথবা প্রতিনিয়ত গ্রহণ করতে হবে। তাহলে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের পুষ্টির যে উপাদান সেটা পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করবে এবং আমরা শারীরিকভাবে মানসিকভাবে নিজেদেরকে শক্ত সামর্থ্য মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো এবং যে কোনো কাজে আমরা দীর্ঘক্ষণ ধরে কাজ করার যে শক্তি সামর্থ্য সেটা অর্জন করতে পারবো। সামাজিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি হয়। কোন একটি অঞ্চলের অথবা সমাজের মানুষের যদি অধিকাংশ মানুষের পুষ্টিহীনতায় ভোগে তাহলে সেই সমাজ স্থবির হয়ে যায় অথবা সেই সমাজের যে গতিশীলতা সেটা কমে যায় অথবা সমাজের ভিতরে যে একটি উদ্দীপনা সেটা কমে যায়, কারণ অধিকাংশ মানুষ যেহেতু পুষ্টিহীনতায় ভুগছে যার কারণে তার শারীরিক এবং মানসিকভাবে কোন একটি কাজ করতে গিয়ে তারা হীনমন্যতায় অথবা বিভিন্ন ভয় ভীতিতে ভোগে, যার কারণে তারা যে কোনো কাজ চ্যালেঞ্জের সাথে গ্রহণ করতে পারে না অথবা সেই কাজগুলোতে তারা সেরকম উৎসাহ আগ্রহ তারা পায় না, যার কারণে সেই কাজগুলো সুন্দরভাবে সম্পাদন সম্ভব হয় না। মানসিক বিকাশ, আমাদের একটা সময় ছিল আমাদের অধিকাংশ শিশুরাই বিভিন্ন ধরনের মানসিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত হতো অথবা ভুগত অথবা তাদের সুস্থ মানসিক বিকাশ ঘটতো না। কারণ হচ্ছে গর্ভকালীন অবস্থায় তার পর্যাপ্ত পরিমাণে মাকে সেভাবে খাবার দেওয়া হতো না। আমাদের বাংলাদেশে কিছু অন্ধবিশ্বাস আছে, কুসংস্কার আছে, যেগুলোর কারণে গর্ভকালীন অবস্থায় মায়েদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হয় না অথবা পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া হয় না। তারা মনে করে যে মা যদি বেশি খাবার খায় তাহলে গর্ভের সন্তান সে হৃষ্টপুষ্ট হবে, তখন তার জন্মদানের সময় সে অনেক কষ্ট পাবে অথবা তার মৃত্যু ঝুঁকি থাকতে পারে। কিন্তু এই যে একটি ভ্রান্ত ধারণা, এই ধারণার কারণে
অধিকাংশ মায়েরাই পুষ্টিহীনতায় ভোগে, যার কারণে আমরা জানি যে গর্ভকালীন অবস্থায় শিশুরা মা যে খাবারটা গ্রহণ করে সেই খাবার থেকেই তারাও খাবার গ্রহণ করে, যার কারণে আমাদের শিশুরা অধিকাংশই রোগাক্রান্ত অথবা মানসিক সমস্যাগ্রস্ত অথবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ। কিন্তু বর্তমানে আমাদের অধিকাংশ মা বাবারাই সচেতন, অথবা সরকারিভাবে অথবা বিভিন্ন এনজিওদের মাধ্যমে এখন আমাদের গ্রাম অঞ্চলে অথবা যেখানে শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা পৌঁছায় নাই সেই সব অঞ্চলগুলোতে এখন মানুষজন জানে যে গর্ভকালীন অবস্থায় মাকে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে, এবং এই খাবারের উপরে নির্ভর করে শিশুর বিকাশ এবং বৃদ্ধি, সুস্থতা অথবা তার স্বাভাবিক যে একটি বেড়ে ওঠার যে নিশ্চয়তা সেটা নির্ভর করে মায়ের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে। এবং জন্মের পরে আমরা দেখি যে মাকে সেইভাবে যত্ন নেওয়া হতো না, অথবা শিশুকেও সেইভাবে খাবার দেওয়া হতো না। এতে করে মা ও শিশু দুজনই বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা জনিত যে সমস্যা অথবা রোগে তারা ভুগত, এবং একটা পর্যায়ে দেখা যেত যে আমাদের অনেক শিশুরাই গর্ভকালীন অবস্থায় অথবা জন্মগ্রহণের পরে তারা মারা যেত, অথবা তারা বিকলাঙ্গ হয়ে তারা জীবনযাপন করত। তো এইভাবে আমাদের পুষ্টির সম্পর্কে যে আমাদের একটি ভ্রান্ত ধারণা, সেই ধারণাটা দিন দিন এখন কমে যাচ্ছে, কারণ আমরা বিভিন্নভাবে এইসব বিষয় সম্পর্কে জানতে পারছি, বুঝতে পারছি। এতে করে আমাদের সচেতনতা বৃদ্ধি হচ্ছে, এবং অভিভাবক অথবা আমাদের মা বাবারা তাদের ছেলে মেয়ের জন্য, নিজেদের জন্য অনেক ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার তাদের প্রতিদিনের যে খাদ্য তালিকা সেখানে রাখার চেষ্টা করছে তাদের সামর্থ্য অনুযায়ী। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা এখন একটি চার্টের মাধ্যমে দেখবো যে আমাদের প্রতিদিন কোন কোন খাবারগুলো গ্রহণ করলে আমরা আমাদের যে পর্যাপ্ত যে পুষ্টির উপাদান সেটা গ্রহণ করতে পারবো অথবা সক্ষম হবো, সেই চার্টটা আমরা একটু দেখি।
আমরা আমাদের প্রতিদিনের নারী পুরুষের খাদ্য তালিকার একটি চার্ট তৈরি করেছি। একজন পুরুষ এবং মহিলা কি পরিমাণে কতটুকু খাবার গ্রহণ করলে তার ভিতরে কি পরিমাণ পুষ্টি অথবা তার যে প্রতিদিন যে একটি নির্দিষ্ট পরিমাণে যে পুষ্টির যে একটি উপাদান সেটা সে গ্রহণ করবে। চাল অথবা আটা পুরুষ 468 গ্রাম, নারী হচ্ছে 350 গ্রাম। ডাল হচ্ছে পুরুষ 88 গ্রাম পরিমাণ আর মহিলা হচ্ছে 44 গ্রাম। পাতাবহুল সবজি পুরুষ গ্রহণ করবে 88 গ্রাম এবং মহিলাদের জন্য 146 গ্রাম। আলু অথবা মিষ্টি আলু 116 গ্রাম, মহিলা হচ্ছে 88 গ্রাম। অন্যান্য সবজি পুরুষ 88 গ্রাম এবং মহিলারা হচ্ছে 58 গ্রাম। মাছ, মাংস, ডিম পুরুষ গ্রহণ করবে 58 গ্রাম, মহিলাও গ্রহণ করবে 58 গ্রাম। স্নেহদ্রব্য অথবা তেল জাতীয় যে খাবার 58 মিলিলিটার এবং 55 মিলি। চিনি অথবা গুড় 58 গ্রাম অথবা 58 গ্রাম। নারী পুরুষ একই পরিমাণ গ্রহণ করবে। ফল নারী পুরুষ প্রতিদিন একটি করে তার খেতে হবে, তাহলে সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে অথবা তার যে পুষ্টির যে ঘাটতি সেই ঘাটতিটা দূর করা সম্ভব হবে। তো আজকে আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না, আমরা মোটামুটি জানতে পারলাম যে আসলে অপুষ্টি অথবা পুষ্টিহীনতার বিষয়টা কি। এটা আমাদের সবারই জানা একান্তই প্রয়োজন, কারণ আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের নিজেদের প্রতি নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের পারিপার্শ্বে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা আছে যারা এই বিষয় সম্পর্কে সচেতন না অথবা জানে না, তাদেরকেও জানাতে হবে। বিভিন্ন ধরনের যে খাবারের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদান সম্পর্কে আমাদের ভালো জ্ঞান রাখতে হবে। তাহলে আমরা বিভিন্ন খাবারগুলো গ্রহণ করে আমরা সেই খাবারের যে পুষ্টি আছে সেই পুষ্টি সম্পর্কে আমরা জানতে পারবো এবং আমাদের শারীরিক অথবা মানসিক বৃদ্ধি বিকাশে আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারবো, তখন আর আমাদের ভিতরে যে শারীরিক দুর্বলতা অথবা কাজের প্রতি যে অনীহা সেটা থাকবে না। আমরা যে কোনো কাজ অত্যন্ত উৎসাহের সাথে, আনন্দের সাথে গ্রহণ করতে পারবো এবং আমরা আমাদের যে বিভিন্ন ধরনের যে ইন্টেলেকচুয়াল বিষয়গুলো আছে
বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার বিষয়গুলো আছে, কাজগুলো আছে, সেগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। যাই হোক, তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আমাদের নতুন বছর, আমরা চাই আমাদের সবকিছু যেন খুব সুন্দরভাবে ভালোভাবে হয়, আমরা যেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থেকে কেটে উঠতে পারি। আমাদের করোনার যে বিভিন্ন ধরনের সচেতনতার বিষয়গুলো অবলম্বন করার প্রয়োজন, সেগুলো যেন আমরা যথাযথভাবে অবলম্বন করি এবং সরকারের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো অবশ্যই আমরা মেনে চলবো। সেই পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।